আজকের গল্প গোলদিঘির ভূত, লেখক শিবরাম চক্রবর্তী। আজকের এই ভয়ের গল্প শুরু করার আগে চলুন একটু জেনে নেওয়া যাক লেখক শিবরাম চক্রবর্তী সম্পর্কে। শিবরাম চক্রবর্তী ছিলেন বাংলা সাহিত্যের এক অদ্বিতীয় রসিক এবং প্রতিভাবান সাহিত্যিক। জন্ম 1903 সালে কলকাতায়। যদিও তিনি মূলত হাস্যরসাত্মক গল্প ও উপন্যাসের জন্য বিখ্যাত, তবুও তার লেখায় ছিল এক অনন্য শৈলী, যেখানে হাসির আড়ালে লুকিয়ে থাকত গভীর জীবনবোধ, ব্যঙ্গ এবং অনেক সময় রহস্যের ছোঁয়া। তার লেখা পড়লে মনে হয় ভাষা যেন খেলনার মতো, আর সেই খেলনা দিয়ে তিনি নির্মাণ করেছেন গল্পের রাজ্য। শিবরাম চক্রবর্তীর ভূতের লেখাগুলোতেও সেই একই রসবোধ ও মজা লুকিয়ে থাকে, যা পাঠক বা শ্রোতাকে আনন্দ দেয় ভয়ের মধ্যে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প, শিবরাম চক্রবর্তীর কলমে লেখা গোলদিঘির ভূত। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকের কাজে ঢুকেছি। কাজ নামমাত্র, রবিবারের কাগজে একটুখানি লিখতে হয়, ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাইতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী। সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো, এত রকমের দৈনিক, সাপ্তাহিক আর সাময়িক পত্র ঘাঁটতে হতো যে বলবার না। ভূত না হলেও বলতে কি সে একটা বিভীষিকা ছিল। এই রকম কাগজপত্র ঘাঁটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠিখানি স্তম্ভিত করবার মতোই। পত্রদাতা লিখেছেন, সম্পাদক মশাই, আমরা গোলদিঘি এলাকার বাসিন্দে। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এ অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাহিল হয়ে পড়েছি। ব্যাপারটা আমাদের প্লীহার পক্ষে খুব হিতকর নয়, এমনকি হার্টের পক্ষেও। হার্ট যদিও পিলের মতন সহজে চমকাবার ছেলে না, কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে তো। যাই হোক, আমাদের বিশ্ববিশ্রুত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারো যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি দয়া করে আপনার পত্রিকার মারফতে তিনি জানান, তাহলে আমরা অত্যন্ত বাধিত হব। ইত্যাদি। কলকাতার বুকের উপর ভূত, একটু অভূতপূর্ব কাণ্ডই বই কি। এ কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন মশাই এমন গালে হাত দিয়ে? ভূতত্ত্ব? আজকের ভূমিকম্পের কথা বলছেন? জাপানের সমুদ্র কিনারে 3টি শহর ধসে গেছে, কত ঘরবাড়ি গেছে, মরেছে যে কত হাজার, ইয়ত্তা নেই তার। বাস্তবিক এই ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করা একই কথা। ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব একই সূত্রে গাঁথা। একটা যদি আমরা কিনারা করতে পারি। এই ভূতত্ত্ব? আমি বললাম ভূতত্ত্ব নিয়েই ভাবছিলাম। আগে সে ভূতত্ত্ব নয়, আমি ভাবছি ভূতত্ত্ব। বাধা দিয়ে বলতে গেলাম, আহা তা নয়, তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না মশাই। আমি ভাবছি ভূত নিয়ে, ভূত আছে কি না, ভূতের অস্তিত্ব নাস্তিত্ব এইসব নিয়ে। যেমন মহৎ থেকে মহত্ব, আমসৎ থেকে আমসত্ব, তেমনি ভূত থেকে ভূতত্ত্ব। ভূমিকম্পের সঙ্গে এর কোনোই সম্পর্ক নেই। দেখেছি, আগে মাফ করবেন আমায়, ভূত আমি বিশ্বাস করি নে। আমি জানালাম, ভূতে আমার ভারী ভয়। আগে সেই জন্যই তো ওদের মোটেই বিশ্বাস নেই, ভূত ভারী ভয়ঙ্কর জীব। কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি। আমি দেখালাম, চিঠিতে লেখা নেই। তাহলে আমি কি পারবো? তবুও গাইগই করি। আগে আমার দ্বারা কি এই দুঃসাধ্য কাজ? ব্যাকরণ মতে আরও উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময় সম্পাদকের ঘর থেকে তলব এলো। যেতেই দেখি কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন। পরে দেখো, সম্পাদক বললেন, আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ, কেন কে জানে। তুমি একবার যাও দেখি, গোলদিঘির এই ভুতুরে ব্যাপারটার সবিশেষ জেনে এসো তো। খবরটা কালকে কাগজে সবিস্তারে ছাপাতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে। কাগজ কাটবে খুব। বিশ্বাস করো না তো ভয় কিসের আবার? অবাক হলেন সম্পাদক মশাই। আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মোলাকাত করতে বলেছি? অমূলক ভয় তোমার। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে। কাজ তো এই একটুখানি জায়গা তো গোলদিঘি, অঞ্চলটায় ঘোরো গিয়ে। যাকে দেখবে একটু ভীত ভাবিত সন্ত্রস্ত পাকড়াবে অমনি। মুসড়ে পড়া কি মৃয়মান, কেউ যদি তোমার নজরে পড়ে ছেড়ো না তাকে। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার এই পত্রদাতা, কিংবা এই পত্রদাতার মতোই অপর কেউ, ভূতের উৎপাতে প্রপীড়িত। বুঝেছ? আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার থেকে। এমন কি শক্ত কাজ? তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো। নিজস্ব সংবাদদাতার বেগার ঠেলতে, বিশেষত যার পিছনে এত ঠেলা, মোটেই আমার ভালো লাগে না। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, এক কথায় ভূতসাহ, চিরকালই আমার কম।
ভূতত্ত্বে আগ্রহ কোনোদিনই আমার নেই। ভূতের ত্রিসীমানায় আমি বিরল। আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমার ভোঁ দৌড়। পারবে পারবে, তুমি তুখোর ছেলে, তাই তো তোমাকেই গুরুভার চাপাচ্ছি। হবে, হ্যাঁ হবে। অবশ্যই চালাক তুমি তেমন নও, কিন্তু তা না হলেও তোমার লাক আছে। তোমার ভাষাতেই বললাম কথাটা। তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। সাদা বাংলায় কথাটা এই, এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে, চোখ কান খোলা রেখে। চাই কি দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটা দেখা হয়ে যেতে পারে। এই নাও। এই বলে তিনি পকেট হাতড়াতে লাগলেন, তার নিজের পকেট। হাতড়ে টাতড়ে খুচরো ঘাঁচটায় যা মিলল আমার হাতে সমর্পণ করলেন। এই নাও, এ টাকা 2-2.5 হবে। কাজটা সারার পর কফি হাউসে গিয়ে, গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় খেয়েও প্রাণ ভরে। এতক্ষণে কাজটাই আমার গা লাগে, যে আগে বলে বেরিয়ে পড়ি। বউবাজার থেকে একেবারে বউয়ের বাজারে, একেবারে শটান কলেজ স্কোয়ার। অলিগলি ধরে ট্যাং ট্যাং করে তো পৌঁছলাম গোলদিঘি। দিঘিটার চার কোনায় 2 চক্কর মারা যাক একবার, দেখি কাউকে ভীত ভাবিত বিচলিত বিড়ম্বিত দেখা যায় কিনা। বিকেল থেকে মেঘলা লেগেছিল আজ, এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধে উতরে গেছে কখন। গোলদিঘির গ্যাস বাতিগুলো টিম টিম করে জ্বলছে, আর আমি চক্কর মারছি তখনও গোলদিঘির চক্রান্তে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি, গালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি। না, বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই। কিন্তু দেখব কি, ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো আবার। টিপ টিপ থেকে টপ টপ করে শুরু হলো। এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে, দেখতে দেখতে গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, ভূত নয় তো এরা সব? আমার গা ছমছম করে। ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কফি হাউসে যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়ালাম। যদি সেখানেই সম্পাদক কথিত সম্প্রতি কফি, তো সেই ভদ্রলোকের সঙ্গে পাত্তা মেলে আমার। কফি হাউসও ফাঁকা, বাদলার ধাক্কা এখানেও লেগেছে। এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে। কফি হাউসে হানা দেওয়ার গরজবোধ করেনি। বসলাম গিয়ে ক্যাফের এক কোণে, আর একজন মাত্র ছিল সেই টেবিলে। হাফ শার্ট গায়ে, আধা বয়সী ভদ্রলোক। লোকটিকে কেমন যেন ম্রিয়মান বলে মনে হলো ইনি যেন ভূত টুত দেখেছেন, অন্তত সেই রকম মুখের ভাবখানা। তার কাছেই বসলাম তাই। বয় আসতেই 1 পেয়ালা গরম কফি আর 1 প্লেট পটেটো চিপের হুকুম দিয়েছি। ভারী বিচ্ছিরি সত্যি। ভূতের গল্প? ভূতের আবার গল্প কি? ওর তেমন উৎসাহ দেখা যায় না। কফি আর চিপস এসে পড়লো আমার। চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে, যদি পটাটো দিয়ে পটানো যায় একটু। চিপস উনি ছুলেন না, বয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে। ভূত? গোলদিঘিতে ভূত? না মশাই না, ভূত টুত কিছুই নেই এখানে, স্বাদ জন্মে না। ভদ্রলোক আরেক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন। আইসক্রিম খেতে পারে বটে লোকটা, এমন ক্রিমখোর জীবনে আমি দেখিনি। ক্রিমি হয়ে না মারা যায় শেষটায়। আমি এক চুমুক কফি খাই, আর উনি গিলাসের পর গিলাস গেলেন। প্রায় 17 গিলাস আইসক্রিম ছাড়লেন ভদ্রলোক। ততক্ষণ আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি, আর প্লেট 2 আলু ভাজা, ব্যাস। কিন্তু এতক্ষণ ধরে চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না। ওকে ভূতসাহিত করার সমস্ত অধ্যাবসায় আমার ব্যর্থ হলো। যতই আমি ভূতের কথা পারতে যাই, ততই উনি ঘাড় নাড়তে থাকেন। না না না, গোলদিঘিতে ভূত থাকে এত গোলমালের মধ্যে? ভূত কখনো তিষ্ঠ হতে পারে কলকাতায়? ভূত টুত যা ছিল এখানে সব ইহলোক প্রাপ্ত হয়েছে, মরে মানুষ হয়ে গেছে সব। কবে? 17 গিলাস আইসক্রিম সাবার হলো, কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না। অগত্যা উঠতে হলো আমায়। কফি হাউসে মায়া কাটাতে হলো অবশেষে। ক্যাফের দরজা বন্ধ হওয়ার সময় হয়ে গেছিল। উঠে কাউন্টারে দাম দিতে গেলাম, কিন্তু বিল দেখে আমার চক্ষু চড়ক গাছ। 15 টাকার বিল, আর 17 গ্লাস আইসক্রিম, সেটা খেলো কে? কফি হাউসের কর্মকর্তা সুধন। আমরা কি কানা ঘাস বেচতে বসেছি? চালাকি পেয়েছেন নাকি আপনি? হ্যাঁ, আপনার টেবিলে আপনি ছাড়া আর অন্য কোনো লোক ছিল না। ব্যাপারটা আমার ভালো ঠেকলো না। আমি বললাম, দেখুন মশাই, এসব রসিকতা আমার ভালো লাগে না। পকেটের সম্বল আমার মোট 2.5 টাকা। সেই আন্দাজে আমি খেয়েছি, 15 টাকা পাবো কোথায়? আমাকে বাঁধা রাখলেও অত টাকা দিয়ে খালাস করতে আসবে না কেউ। তাহলে তো পুলিশ ডাকতে হয়। বেওয়ারিশ মাল থানায় জমা দেওয়াই দস্তুর। ইঙ্গিতের অপেক্ষাই ছিল শুধু। তার কথা না খুঁজতেই বেয়ারাটা কোত্থেকে একটা পাহাড় লাইনে খাড়া করেছে, যদ্দূর বেয়ারা কাজ হতে হয়। ব্যাপারটা আমি পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি, পাহাড়ওয়ালাটা আমাকে বাধা দিল। বলল, চলিয়ে থানা মে। কিন্তু কে শোনে? পাহাড়ওয়ালাটা আমার ঘাড় পাকড়ালো, টেনে নিয়ে চললো আমায়। এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন মালকোচা মেরে। আমাকে সাহায্য করতেই বোধ হয়, কিন্তু আমাকে না, পাহাড়ওয়ালাকেই। পাহাড়ওয়ালাটা আমার গলদেশ ধরেছিল, তিনি এসে আমার তলদেশ ধরলেন। দুজনে মিলে চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমাকে। तुम्हारा पैर पकड़ा कौन है? हम तो गर्दन लिया, दूसरा तो कोई है नहीं यहाँ। পাহাড়ওয়ালার আওয়াজ কানে আসে, কিন্তু ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি।